আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৫ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু দেখি আমাদের ৫ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে জনাব রোকেয়া পানামা সন্সের মালিক ২০২৫ সালের জানুয়ারি মাসের নিম্নোক্ত ঘটনাগুলো তার ব্যবসায়ে সংগঠিত হয়। আচ্ছা, নিম্নোক্ত ঘটনাগুলো কি কি? জানুয়ারির ১ তারিখে বলেছে নগদে ৫,৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো। ১০ তারিখে বলা আছে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় ১,২০,০০০ টাকা। ১৮ তারিখে বলা আছে নগদে ৮০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। তারপরে ২৫ তারিখে বলা আছে মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসলেন। ৩০ তারিখে বলেছে ধারে ক্রয় বাবদ পাওনা ১,১০,০০০ টাকা নগদে পাওয়া গেল। এই কয়েকটা আমাদের লেনদেন বলে দিছে। রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, ক নম্বর প্রশ্ন আমাকে বলেছে উপর্যুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। উপর্যুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ বের করতে বলছে। ভাইয়া কার পরিমাণ? নিট দেনাদারের পরিমাণ, তাই না? আচ্ছা, দেনাদার যেটাকে আমরা প্রাপ্য হিসাবও বলি, যদিও তোমাদের বছর থেকে মানে এই ২০২৬ সাল থেকে তোমরা আসলে দেনাদার শব্দটা ব্যবহার না করে প্রাপ্য হিসাব শব্দটাই বেশি ব্যবহার করবা। দেনাদার বা প্রাপ্য হিসাব দুইটা আসলে একই জিনিস, একটা আরেকটার মানে নাম বলতে পারো, সিনোনিম বলতে পারো আর কি। দেখো দেনাদার জিনিসটা আসলে কি? দেনাদার হচ্ছে যখন আমি বাকিতে পণ্য বিক্রয় করব, এই বাকিতে পণ্য বিক্রয় করলে আমার দেনাদারের সৃষ্টি হয়। বাকিতে পণ্য বিক্রি করলে আমার দেনাদারের উৎপত্তি হয় বা পাওনা প্রাপ্য হিসাবের উৎপত্তি হয় আর কি। আমরা যদি একটু দেখি ১০ তারিখের লেনদেনটায় আমাদেরকে বলেছিল পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় ১,২০,০০০ টাকা। এখন তুমি বলতে পারো যে ভাই পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রি করছে, আপনারা কে বলছে এটা বাকিতে বিক্রয়? এখানে কি বলা আছে এটা বাকিতে বিক্রয়? এখানে তো এটা বলা নাই। তাহলে আমি কিভাবে বুঝলাম যে এই বিক্রয়টা বাকিতে? ভাই দেখো, আমরা এটা সবাই জানি যে কোনো একটা মানে ট্রানজ্যাকশনে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে আমরা ধরেই নিব ওই লেনদেনটা বাকিতে হয়েছে। কোনো একটা লেনদেন বিশেষ করে ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে ধরেই নিতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে এখানে যেহেতু পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রি করছে বলেই দিছে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয়, তার মানে এই লেনদেনটা বাকিতে হয়েছে। এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই, এই ব্যাপারটায় আমাদের কারো কোনো সন্দেহ নাই, তাই না? আচ্ছা, তাহলে বাকিতে আমি বিক্রি করছি ১,২০,০০০ টাকা। বাকিতে বিক্রয় ১,০০,০০০ ১ ২ ৩ ৪ ১,২০,০০০ টাকা। এটাই হচ্ছে আমার জন্য দেনাদার, এটাই হচ্ছে আমার জন্য দেনাদার, এটাই হচ্ছে আমার জন্য প্রাপ্য হিসাব। আমি একদম শেষের লেনদেনে গিয়ে দেখলাম ৩০ তারিখের লেনদেনে ধারে বিক্রয় বাবদ পাওনা ১,১০,০০০ টাকা নগদে পাওয়া গেল। মানে আমি ধারে বিক্রি করছিলাম, ভাইয়া আমি ধারে বিক্রি করছিলাম, এর মধ্য থেকে আমি ১,১০,০০০ টাকা আমি নিজে পায়ে গেছি। আমি নিজে পায়ে গেছি কত? ১,১০,০০০ টাকা আমি নিজে পেয়ে গেছি, তাই না? তাহলে আমি যদি দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাই ১,১০,০০০ টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে ১,২০,০০০ থেকে ১০,০০০ বাদ দিলে থাকবে কত? ১০,০০০ টাকা। ভাইয়া থাকবে কত? থাকবে হচ্ছে ১০,০০০ টাকা। তাহলে এই ১০,০০০ টাকাই হচ্ছে আমার মাস শেষে নিট দেনাদারের পরিমাণ। ভাইয়া মাস শেষ হওয়ার আগে আমি কি ৩০ তারিখে দেনাদারের ১,১০,০০০ টাকা পরিশোধ করে দিছি না? তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, যে তোমার কাছে বছরের শুরুতে তুমি কারো কাছে ১,২০,০০০ টাকা পাইতা, মাসটা শেষ হয়ে যাওয়ার আগে আগে তোমাকে সে ১,১০,০০০ টাকা দিয়ে দিছে, এখনও কি তুমি তার কাছে ১,২০,০০০ টাকা পাও? তুমি কিন্তু এখন তার কাছে শুধুমাত্র ১০,০০০ টাকা পাও, এবং এই ১০,০০০ টাকাই হচ্ছে আমার জন্য নিট দেনাদার। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বইলো। এরপরে খ আর গ নাম্বারটা আচ্ছা আলাদা আলাদা করতে হবে, একসাথে মনে করতে পারবো না,
একসাথে করতে পারবো না, যাই হোক আলাদা আলাদা করে করবো, অসুবিধা নেই। আমাদের খ নম্বর প্রশ্ন বলেছে উপর্যুক্ত তথ্য হতে 1 থেকে 25 তারিখের লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ লেখো। এই সমীকরণ ভিত্তিক কারণ মানে কি জানো? ওই যে আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্নের সমাধান করছিলাম, মনে নাই? যে আমরা লিখতাম যে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে, বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এরকম আমরা একটা কারণ সহ ব্যাখ্যা আকারে লিখতাম না? ওই কাজটাই এখন আমাকে করতে হবে। কি বলছে ভাইয়া? বলছে 1 থেকে 25, তাহলে 1, 10, 18, 25। ভালো কথা, তাহলে আমরা একটা একটা করে করি। হ্যাঁ, জাস্ট কি করব, সমীকরণ ভিত্তিতে কারণগুলা লিখবো, তাই না? 1 নম্বর লেনদেনে বলেছে 5,50,000 টাকা নগদ, 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। 5,55,000 টাকার পণ্য, মানে সরি, হ্যাঁ, 5,55,000 টাকার পণ্য নগদে বিক্রি করছে। ভাইয়া আমি বিক্রি করছি, তাই না? আমি নগদে বিক্রি করি, আমি ব্যাংকের মাধ্যমে বিক্রি করি, আমি বাকিতে বিক্রি করি, আমি যেভাবেই বিক্রি করি না কেন, আমি কি করেছি ভাইয়া? পণ্যটা বিক্রয় করেছি, আমি পণ্যটা বিক্রয় করেছি, তাই না? ভালো কথা, পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রয় একটা আয়, পণ্য বিক্রি করার ফলে আমার ব্যবসায় আয়ের পরিমাণ বাড়ছে। ভাইয়া একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো, আমি পণ্য বিক্রি করে 5,50,000 টাকা পাইছি। আমি কত টাকা পাইলাম এটা আমার চিন্তার বিষয় না, আমি পণ্য বিক্রি করছি, এটা হচ্ছে আমার জন্য মুখ্য বিষয়। ভালো কথা, আমি পণ্যটা বিক্রয় করলাম, বিক্রয় একটা আয়, বিক্রয় কি একটা আয়। আমি পণ্য বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে বিক্রয় নামে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? বিক্রয় নামে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমরা বলতে পারি আমার ব্যবসায়ে আয় বৃদ্ধি পাইছে, আমি বলতে পারি আমার ব্যবসায়ে আয় বৃদ্ধি পাইছে। ভালো কথা, আয় বাড়ছে। ভাইয়া আয় বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে। আমরা সবাই জানি যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তো এইখানে আমার আয়ের পরিমাণ বাড়ছে, তাহলে আমি বলতে পারি আমার মালিকানা সত্ত্ব বাড়বে, ও ই বৃদ্ধি পাবে। এই আমি কি বলতে পারি? ও ই বৃদ্ধি পাবে। ভালো কথা, এখন আমার যে মালিকানা সত্ত্ব বাড়ছে, এই আমার যে এখন মালিকানা সত্ত্ব বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে কেন বাড়ছে? আমি পণ্য বিক্রি করছি, এই জন্য আমার মালিকানা সত্ত্ব বাড়ছে। এখন পণ্য বিক্রি করে আমি আসলে কি পাইছি? পণ্য বিক্রি করে আমি কি ব্যাংকের চেক পাইছি? পণ্য বিক্রি করে কি আমি নগদ টাকা পাইছি? পণ্য বিক্রি করে আমি আসলে পাইছিটা কি, তাই না? পণ্য বিক্রি করে আমি পাইছি হচ্ছে নগদ টাকা। কি পাইছি ভাইয়া? পণ্য বিক্রি করে আমি নগদ টাকা পাইছি, তার মানে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। পণ্য বিক্রি করে আমি নগদ টাকা পাইছি এবং নগদ টাকা পাওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। ভালো কথা, নগদ টাকা বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে এ বৃদ্ধি পায়। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমার এ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে ভাইয়া? এ বৃদ্ধি পাবে। কথাটাকে বুঝাইতে পারছি? তাহলে 1 তারিখের লেনদেনটা আমরা বুঝে ফেললাম। আমরা চলে যাব হচ্ছে লেনদেন নাম্বার 10। বলা আছে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা। পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয়, আমি আবারও বিক্রয় করছি। ভাইয়া কিভাবে বিক্রয় করলাম এটা আসলে আমার কাছে মুখ্য বিষয় না, আমি বিক্রয় করছি এটা আমার কাছে মুখ্য বিষয়। তাহলে আমি বিক্রি করছি। আচ্ছা, প্রথম লেনদেনটা তাহলে কারণটা কি হবে? সরি 1 তারিখের কারণটা একটু তোমাদের বলে রাখি। এটার কারণটা তাহলে কি হবে? উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই না? আচ্ছা, 10 নম্বরটা যেটা বলছিল যে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা, আমি পণ্য বিক্রয় করছি। ভাই আমি কি করছি? পণ্য বিক্রয় করছি। ভালো কথা, আমি পণ্য বিক্রয় করছি। পণ্য বিক্রি করা মানেই হচ্ছে আমার ব্যবসায়ে বিক্রয় নামের আয় বৃদ্ধি পাওয়া। বিক্রয় নামের আয় বৃদ্ধি পাওয়া। ভালো কথা, বিক্রয় নামের আয় বৃদ্ধি পাইল। ভাইয়া যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে
আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ভাইয়া মালিকানা সত্ত্বের পরিমাণটা বেড়ে যাবে, মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আমি মালিকানা সত্ত্ব বাড়ায় দিছি। এখন আমার যে মালিকানা সত্ত্ব বাড়ছে, কেন বাড়ছে? আমি পণ্য বিক্রয় করছি, এই জন্য বাড়ছে। ভাইয়া আমি পণ্যটা বিক্রি করেছি, কিভাবে বিক্রি করেছি? আমি পণ্যটা বিক্রি করেছি বাকিতে, ধারে। পিয়ন্তি ট্রেডার্স নাম উল্লেখ করা আছে। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে ধরেই নিতে হবে লেনদেনটা আমার বাকিতে হয়েছে। লেনদেনটা আমার কিভাবে হয়েছে? বাকিতে হয়েছে। তাহলে আমি পণ্য বিক্রি করছি, বিক্রি করার ফলে আমি এখানে তাহলে কি বলতে পারি? আমার প্রাপ্য হিসাব বাড়ছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব একটা সম্পদ, প্রাপ্য হিসাব কি একটা সম্পদ, তার মানে আমার ব্যবসায়ে সম্পদ বাড়ছে। আমি এখানে বলতে পারি এ বৃদ্ধি, এ বৃদ্ধি। তাহলে ভাই কাহিনীটা কি ঘটে এখানে দেখো তো। আমি এখানে বলতে পারি উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি, প্রাপ্য হিসাব নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওকে, 10 তারিখ পর্যন্ত আমরা বুঝলাম। 18 তারিখে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ভাইয়া আমি কি করছি? নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করছি। কত টাকার? 18,000 টাকার। কত টাকার? 18,000 টাকার পণ্য আমি ক্রয় করেছি, তাই না? ভালো কথা, আমি পণ্য ক্রয় করেছি কত টাকার? 18,000 না, 80,000 টাকার পণ্য ক্রয় করছি। কিভাবে ক্রয় করছি পরের কথা, পণ্য তো আমি কিনছি, তাই না? দেখো, ক্রয় এটা একটা ব্যয়বাচক উপাদান। ক্রয় কি বাচক উপাদান ভাইয়া? ক্রয় হচ্ছে একটা ব্যয়বাচক উপাদান। তার মানে আমি পণ্য ক্রয় করেছি, এই পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। আমি পণ্য ক্রয় করেছি, এই পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তাহলে আমি এখানে বলতে পারি, আমার এখানে ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় বাড়া মানে কি? আমার ও ই হ্রাস পাওয়া। এই ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি? আমার ও ই অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। কেন? তার কারণ আমরা সবাই জানি, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ ব্যয় ও উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে যাবে। আমি ভুল বলে ফেলছি। যদি কোনো কারণে ব্যয় ও উত্তোলনের পরিমাণ বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। দেখো, আমি মালিকানা সত্ত্বের পরিমাণ কমাইয়া দিছি। বুঝা গেছে কথা? আচ্ছা, এই যে আমার মালিকানা সত্ত্ব কমছে, কেন কমছে? আমি পণ্য ক্রয় করছি, এই জন্য। পণ্যটা আমি কিভাবে ক্রয় করছি? আমাকে বলেই দিছে যে নগদে, নগদে পণ্য ক্রয়, তাই না? তাহলে আমি যদি নগদ টাকা দিয়ে কিছু কিনি, তাহলে আমার নগদ টাকার পরিমাণ কি হবে? হ্রাস পাবে, নগদ হ্রাস। আচ্ছা, নগদ হ্রাস পাবে মানে কি? আমার এ হ্রাস পাবে। নগদ হ্রাস পাবে মানে কি? আমার এ হ্রাস পাবে। নগদ হ্রাস মানে কি? আমার এর পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে আমি এখানে লিখে দিলাম এ হ্রাস। ওকে, 18 তারিখের পরে আমি চলে যাব 25 তারিখ। মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন আনলেন। মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, তাই না? ভালো কথা। অতিরিক্ত মূলধন হিসাবে তিনি কি আনছেন? নগদ টাকা আনছেন। তার মানে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। এই আমার ব্যবসায়ে কি বৃদ্ধি পাইছে ভাইয়া? আমার ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাই তো? ভালো কথা, নগদ টাকা বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে কি করতে হয়? এ বৃদ্ধি পায়। আমি লিখে দিলাম এ বৃদ্ধি। নগদ টাকা বেড়ে যাওয়া মানে আমার এ বৃদ্ধি পাইছে। আমি লিখে দিলাম নগদ বৃদ্ধি বা এ বৃদ্ধি, তাই না? আচ্ছা, আমার যে নগদ টাকাটা বাড়লো, কেন বাড়লো ভাইয়া? মালিক টাকা দিছে, এই জন্য বাড়ছে। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয়, সেটাকে আমরা মূলধন বলি। তার মানে আমার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে, মূলধন বৃদ্ধি।
ভাইয়া মূলধনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। তার কারণ আমরা সবাই জানি যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। ভাইয়া আমি মালিকানা সত্ত্বের পরিমাণটা বাড়ায় দিছি। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাইলে আমরা এই জায়গায় বলতে পারি 25 তারিখে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমি একটু তোমাদেরকে খ নম্বর প্রশ্নটার উত্তর দেখায় দেই। ক নম্বরটাও দেখে নাও। 10,000 টাকা উত্তর আমরা বের করছিলাম। এই যে দেখো ভাইয়া খ নম্বরটায় প্রথমটায় কি নগদ সম্পদ বাড়বে মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ বাড়ছে মালিকানা সত্ত্ব, সম্পদ হ্রাস পাইছে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। অর্থাৎ আমরা যেইভাবে করেছি হুবহু ওইভাবেই আছে। তুমি জাস্ট খালি এই সামনের কথাটুকু তোমার একটু সাজায় লিখতে হবে, সামনের কথাটুকু তোমাকে একটু সুন্দর করে লিখতে হবে, তাইলেই হবে। এর বাইরে তোমাকে আর খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না। আমরা গ নাম্বার প্রশ্নটায় চলে যাব। দেখি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে। তাহলে গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে পানামা সন্সের জানুয়ারি 10 থেকে 30, তাহলে হচ্ছে 10, 18, 25, 30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। খেয়াল করে দেখো, আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে কিভাবে? কারণ সহ। কোন কোন তারিখের লেনদেনগুলো? 10 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এই লেনদেনগুলো, তাই না? আমরা এই অধ্যায়ে আরো যে 4টা প্রশ্ন সমাধান করে আসছি ওইখানে প্রত্যেকটা অঙ্কে আমরা আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। তো ইতিমধ্যেই এই ব্যাপারটা আমাদের কাছে খুবই পরিষ্কার। আমরা খুব সুন্দর করেই আসলে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করাটা পারি বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে শিখেছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সবার প্রথমে 10 তারিখে আসি, 10 তারিখে কি বলা আছে দেখো। 10 তারিখ বলেছে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা। পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় কত টাকা? 1,20,000 টাকা। আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়মটা কি ছিল ভাইয়া? যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়ে সেটাকে আমরা ডেবিট করে দিব, সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি কমে যায় সেটাকে আমরা ক্রেডিট করে দিব। আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব এগুলোর পরিমাণ যদি বৃদ্ধি পায় আমরা ক্রেডিট করে দিব, যদি হ্রাস পায় তাহলে আমরা ডেবিট করে দিব। এটা ছিল আমাদের চিন্তা ভাবনা বা হিসাব বিজ্ঞানের চিন্তা ভাবনা আর কি। তাহলে এখানে আমি দুইটা পক্ষ যদি আইডেন্টিফাই করতে চাই যে পিয়ন্তি ট্রেডার্সের নিকট আমি বিক্রয় করছি, এখানে আমার একটা পক্ষ আসে প্রাপ্য হিসাব। কেন প্রাপ্য হিসাব? তার কারণ হচ্ছে আমি বাকিতে পণ্যটা বিক্রি করছিলাম, বাকিতে পণ্য বিক্রি করছি, তার মানে আমি এখন টাকা পাই নাই, আমি ভবিষ্যতে টাকা পাবো। এই যে ভবিষ্যতে আমি যার কাছ থেকে টাকা পয়সা পাবো তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পয়সা পাবো তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। কি হিসাব ভাইয়া? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটা সম্পদ, আমার সম্পদের পরিমাণ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট করে দিতে হয়, আমি জায়গায় লিখে দিব প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব ডেবিট। কেন প্রাপ্য হিসাব ডেবিট হইল? আমার সম্পদের পরিমাণ বাড়ছে, তার মানে আমি এখানে বলতে পারি এ বৃদ্ধি। আমি এখানে বলতে পারি কি? এ বৃদ্ধি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এখন আমার যে প্রাপ্য হিসাবটা বাড়লো, কেন বাড়লো ভাইয়া? আমার প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ছে, তার কারণ আমি বাকিতে পণ্য বিক্রয় করছি। আমার প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাইছে, তার কারণ হচ্ছে আমি কি করছি? বাকিতে পণ্যটা বিক্রি করছি, তাই না? তাহলে বাকিতে পণ্য বিক্রি করলে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। আমি তাহলে এখানে বলতে পারি বিক্রয় হিসাব। বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হবে, তাহলে আমি এখানে লিখলাম ক্রেডিট। কেন আয় বাড়ছে ভাইয়া? এই বিক্রয় পরিমাণ ক্রেডিট কেন হইল? তার কারণ আমার এখানে আয় বৃদ্ধি পাইছে। কেন ভাইয়া? আয় বৃদ্ধি পাইছে, তাই না? আরেকবার বুঝি 10 নম্বর লেনদেনটা, আরেকবার বুঝি। বলছে পিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা। আমরা সবাই জানি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি, যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমরা ধরেই নিব লেনদেনটা বাকিতে হয়েছে। আমরা ধরেই নিব লেনদেনটা কিভাবে হয়েছে? বাকিতে হয়েছে, তাই না? তো বাকিতে পণ্য বিক্রি করলে আমার প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। প্রাপ্য হিসাবের সৃষ্টি হলে ভাইয়া, প্রাপ্য হিসাবের সৃষ্টি হলে আমার সম্পদের পরিমাণ বাড়ে, এজন্য আমি লিখে দিছি এখানে এ বৃদ্ধি। লিখে দিছি কি? এ বৃদ্ধি।
পাশাপাশি যেহেতু আমি পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় এটা একটা আয়, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আয় বাড়লে তো ক্রেডিট করতে হয়, এই জন্য আমরা ক্রেডিট করে দিছি। কথা বোঝা গেছে ভাইয়া? এরপরে আমরা চলে যাব হচ্ছে 10 তারিখের পরে 18 তারিখ। 18 তারিখে কি বলা আছে? নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ভাইয়া আমি নগদে ক্রয় করি আর বাকিতে ক্রয় করি, আমি ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমি পণ্যদ্রব্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, এবং ক্রয় নামে ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিট করে দিব। তার কারণ আমরা সবাই জানি ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আমরা সবাই জানি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করে দিতে হয়, আমরা ডেবিট করে দিছি। বোঝা গেছে আমার কথা? কারণটা কি ভাইয়া? আমরা কারণ হিসাবে এখানে লিখতে পারি ব্যয় বৃদ্ধি। এই কারণ হিসাবে লিখে দিতে পারি কি? কারণ হিসাবে লিখে দিতে পারি ব্যয় বৃদ্ধি। ভালো কথা, আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমি পণ্যটা কিনছি কিভাবে ভাইয়া? পণ্যটা আমি কিনেছি নগদ টাকার মাধ্যমে, তার মানে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে গেছে, তাহলে আমি এখানে বলতে পারি নগদান হিসাব ক্রেডিট। তার কারণ নগদান একটা সম্পদ, সম্পদের পরিমাণ কমলে ক্রেডিট করে দিতে হয়, এই জন্য আমি লিখে দিলাম ক্রেডিট। মনে রাখবো, সম্পদ ও ব্যয় যদি কমে যায়, সম্পদ ও ব্যয় যদি হ্রাস পায়, সেটাকে ক্রেডিট করে দিতে হয়, এই জন্য আমরা সম্পত্তি হিসাবটাকে ক্রেডিট করে দিলাম। কথা কি বুঝে গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 25 তারিখের লেনদেনে। ভাই 25 তারিখের লেনদেনে কি বলছে আমরা একটু দেখি। বলেছে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন আনলেন। মালিক ব্যবসায়ের জন্য অতিরিক্ত মূলধন আনলেন 90,000 টাকা। মালিক নগদ টাকা আনার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমরা লিখে দিছি নগদান হিসাব ডেবিট। নগদ টাকা একটা সম্পদ, সম্পদের পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করে দিতে হয়, আমি লিখে দিলাম নগদান হিসাব ডেবিট। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা একটু দেখি মালিক কি দিছে? মূলধন দিছে, তাই না? তো মালিকের মূলধনের পরিমাণও বৃদ্ধি পাইছে। মূলধন হিসাব, আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, লিখে দিলাম ক্রেডিট। কেন ক্রেডিট? তার কারণ এখানে আমার মূলধনের পরিমাণ বাড়ছে, মূলধন বৃদ্ধি। আরেকবার একটু খেয়াল করো, 25 তারিখের লেনদেনে বলছে মালিক ব্যবসায়ের জন্য মূলধন দিছে কত টাকা? মালিক ব্যবসায়ের জন্য মূলধন দিছে 90,000 টাকা। 90,000 টাকা মূলধন দেওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে 90,000 টাকা। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট করতে হয়, আমি লিখে দিছি নগদান হিসাব ডেবিট। পাশাপাশি টাকাটা আমাকে মালিক দিছে, মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা মূলধন হিসাব বলি, তাহলে মূলধনের পরিমাণ বাড়ছে, মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করে দিতে পারি। বোঝা গেছে আমার কথা? ওকে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের 30 তারিখের লেনদেনে। 30 তারিখে কি বলছে ভাই আমরা একটু দেখি। 30 তারিখে আমাকে বলছে ধারে পাওনা বাবদ, ধারে বিক্রয় বাবদ পাওনা কত টাকা? 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। ধারে বিক্রয় বাবদ পাওনা 1 লক্ষ টাকা, নগদে 1,10,000 টাকা নগদে পাইছি। তার মানে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদের পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করে দিতে হয়। আমরা সবাই জানি সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট হয়, এজন্য আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট। পাশে আমি এখানে লিখে দিব সম্পদ বৃদ্ধি। এই পাশে আমি এখানে লিখে দিব কি? সম্পদ বৃদ্ধি। ভালো কথা, সম্পত্তি বৃদ্ধি, এইটুকু বুঝলাম। টাকাটা কে দিছে ভাইয়া? টাকাটা আমাকে দিছে প্রাপ্য হিসাব। এই টাকাটা আমাকে কে দিছে? টাকাটা আমাকে দিছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ছে, প্রাপ্য হিসাবের পরিমাণ কমে গেছে। প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদের পরিমাণ কমলে ক্রেডিট করে দিতে হয়, আমি জন্য লিখলাম প্রাপ্য হিসাব ক্রেডিট। কাহিনীটা কি হবে এখানে? কাহিনী হবে হচ্ছে সম্পদ হ্রাস। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলো। তাইলে আমার এখানে কোন জিনিসটা বাড়লো, কোন জিনিসটা কমলো, এটা কিন্তু আমরা ইন ডিটেলস বের করে ফেলতে পারলাম, তাই না? কেন বাড়লো, কেন কমলো, এই জিনিসটা আমরা বুঝলাম। আমরা তাহলে একটু উত্তরটা তোমাদেরকে একটু দেখায় দেই। এই যে দেখো, এই যে কোনটা বাড়ছে, কোনটা কমছে, কেন ডেবিট, কেন ক্রেডিট, সব লেখা আছে। আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, তাই না? তাহলে এখন আমরা আর কেউ বলতে পারবো না যে আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় আমাদের কারো কোনো অসুবিধা থাকতে পারে।
তাহলে এটাই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।